জাংকুক সুগার মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। কথা শেষে জাংকুক হসপিটাল থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসেন। বাড়িতে ঢুকতেই সারপ্রাইজ হয়ে যায়, কারণ তার বেস্ট ফ্রেন্ড জিহোপ দাঁড়িয়ে আছে তার সামনে। তখন জিহোপ জাংকুককে দেখা মাত্রই এগিয়ে এসে জড়িয়ে ধরে বলে, কি খবর দোস্ত, বিয়ে করে ফেললি আর আমাকে একটাবারও বললিও না। সরি রে দোস্ত, অনেক চাপের মুখে ছিলাম আর বিয়েটা এমন হুট করে করেছি যে তোকে বলতেই পারিনি। হ্যাঁ হয়েছে হয়েছে, ভাবি কোথায়? ভাবির মুখ দর্শন তো করা, আমিও দেখি কোন হুড়পড়ি আমার দোস্তের মন কেড়েছে। অবশ্যই দেখাবো। জাংকুক একজন সার্ভেন্টকে পাঠালো থেকে ডেকে আনতেন। তে বিয়ের পর এই প্রথম লাল রঙের একটা শাড়ি পরেছেন, সাথে মনের মাধুরী মিশিয়ে সেজেছেন। যদিও শ্বাসটা জাংকুকের জন্য তুলে রাখা, আর নিচে কে এসেছে তার জানাও নেই, তাই তাড়াতাড়ি চুল আশ্রিয়ে নিচে চলে এলুম। তে নিচে নামতেই জাংকুকের চোখ আটকে যায় তের ওপর। তে এমনিতেও শাড়ি খুব একটা বেশি পরে না, আজ হঠাৎ পড়াতে একটু ভিন্ন লাগছে। জাংকুক ঘোর লাগানো চোখে তাকিয়ে আছে তের দিকে। তে লজ্জায় মাথা নিচু করে আছে। তাদের চোখাচোখির পাশে অন্য একজোড়া চোখও তাকিয়ে আছে তের দিকে। সে হয়তো জানি সে একটা নিষিদ্ধ আবেগকে প্রশ্রয় দিচ্ছে, কিন্তু তার বেহায়া চোখ বাধা মানছে না। তখন জিনের ডাকে সবার ঘোর কাটে, তাই যেই হোক সাথে সাথে নিজের চোখ সরিয়ে নেয়। কন্ট্রোল যেই হোক, ভাবি লাগে তোর বেস্ট ফ্রেন্ড জাংকুকের ওয়াইফ, নিজের চোখ সামলা। বিড়বিড় করে কথাগুলো বলছিলাম, তখন জাংকুক যেই হোককে হালকা ঝাঁকিয়ে বলল, কি রে, কি বিড়বিড় করছিস? আরে কিচ্ছু না, বলছিলাম ভাবির সাথে পরিচয় না করিয়ে দিয়ে চোখে চোখে ইশারায় লেগে পড়েছিস। যেই হোপের কথায় তে লজ্জা পেল। জাংকুক হালকা হেসে তের কাছে গিয়ে বলল, দোস্ত ও হচ্ছে তে, আমার বউ, আমার ভালোবাসা। আর তে ইনি হচ্ছেন তোমার একটা দেবর, আমার বেস্ট ফ্রেন্ড যেই হোপ। সরি সরি, রকস্টার যেই হোপ। কেমন আছো ভাবি? জি ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? ভালো না থাকলেও এখন তোমাকে দেখে ভালো হয়ে গেছি বলি হেসে দিল। তেও একটু হাসার চেষ্টা করল। এক সময় যেই হোপ সবার সাথে গল্পে মেতে উঠল। রাতে যেই হোপকে জাংকুকের পাশের রুমটাতে থাকতে দেওয়া হয়। যেই রুমের বেলকনি থেকে জাংকুকের রুমের বেলকনির সব দেখা যায়। তে বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে মেঘ করেছে, ধমকা হাওয়ায় তের চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। জাংকুক কাচের সাথে হেলান দিয়ে থেকে দেখছে, তার মায়াবতীর মায়ায় নতুন করে জড়াচ্ছে সে। পাশের রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে যেই হোক, তার দৃষ্টি বরাবরের মতো তের ওপর। না জানি কি মাদকতা আছে তের মধ্যে, যা বারবার তাকে এক নিষিদ্ধ আবেগের দিকে টানছে। নিজের চোখকে থামাতে পারছে না সে। বন্ধুর বউকে এই নজরে দেখা তার অন্যায় হচ্ছে, কিন্তু সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। জেহবের ভাবনায় তখনই ছেদ পড়ে যখন জাংকুক এসে থেকে জড়িয়ে ধরে। তাতে জেহবের নিজের অজান্তেই কপালের রক্তটা ফুলে ওঠে। জাংকুক তার মনের সুখে থেকে আদর করছে, তেও সমানভাবে তাল মিলাচ্ছে জাংকুকের সাথে। এক পর্যায়ে জাংকুক থেকে কোলে তুলে ঘরের ভিতরে নিয়ে গিয়ে লাইট অফ করে দেয়। যেই হোক কিছুক্ষণ এভাবে থেকে স্মোক করা শুরু করে দেয়। সেদিন রাতে আর যেই হোপের ঘুম হয় না। খুব সকালে ঘুম থেকে উঠতেই নিচের উপর ভারী কিছু অনুভব করল তেন। তাই চোখ মেলে তাকাতেই দেখতে পেল জাংকুক ঘুমিয়ে আছে তার বুকের উপর। কেন জানি তের মনে হলো এই মুখটা তার অনেক আগের চেনা। আচ্ছা, আমি কি আগে থেকে জাংকুককে চিনতাম? কোথাও কি দেখেছি তাকে? কিন্তু কিছু মনে করতে পারছি না কেন। জানি না কি হচ্ছে আমার সাথে এসব। বেশি কিছু ভাবতে পারি না, মাথায় ভীষণ যন্ত্রণা হয়। বলতে বলতে জাংকুকের কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। তারপর আস্তে করে জাংকুককে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে নিচে পড়ে থাকা শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। কিন্তু ওয়াশরুমে গিয়ে পড়লো বিপদে, জামা আনা হয়নি। তাই বাধ্য হয়ে টাওয়াল জড়িয়ে বের হলাম। ফ্রেশ হয়ে বের হতে দেখতে পেল জাংকুক উঠে পড়েছে। এই লোকটা একটা অসভ্য, এমনিতেও কখনো তাড়াতাড়ি উঠবে না। আজকে আমি এই অবস্থায় আছি আর আজকেই ওনার
আছে, তাতে তের ভীষণ লজ্জা লাগছে। জাঙ্কুক ভাবলো তার বউটার এত লজ্জা যে এখনো তাকে দেখে লজ্জায় তাকাতেই পারে না। তে দেখতে পেল ভেজা চুলের কারণে মেঝে ভিজে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে আলমারি খুলতে লাগলো। তখন জাঙ্কুক সামনে এসে পিছন থেকে দেখে জড়িয়ে ধরলো। এটা কি হচ্ছে? ছাড়ুন আমাকে, রেডি হয়ে নিচে যেতে হবে। ছাড়া যাবে না। আর তুমি নিচে গিয়ে কি করবে? বাড়িতে 1 ডজন সার্ভেন্ট আছে তো। লুচুগিরি বন্ধ করুন আর যেতে দিন, এমনিতেও রাতে ঘুমাতে পারিনি, মাথা ব্যথা করবে। দোষটা তোমার। এত সুন্দর হতে কে বলেছিল শুনি? তুমি এত সুন্দর না হলে তো আর বারবার রোমান্স করতে মন চাইতো না। এখন সব আমার দোষ, তাই না? অফ কোর্স। এখন এত কথা না বলে আমাকে রোমান্স করতে দাও। তে কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুকের ঠোঁট দুটো তার দখলে নিয়ে নিল, আর এক হাত দিয়ে তের টাওয়ালটা একটু নিচু করে তের ভিজে থাকা বুকের স্থানে জোরে চাপ দিল। একটু জোরে চাপ হওয়াতেই তে ঘুমিয়ে উঠল। আহ, কি করছো? তের এই নেশা ভরা কণ্ঠে জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল, সাথে বাইটে ভরিয়ে দিতে লাগলো। আহ, তুমি আমাকে পাগল করে দিচ্ছ জাঙ্কুক। জাঙ্কুক তের ঘাড় থেকে মুখ উঠিয়ে তের দিকে তাকালো। বুঝতে পারলো মেয়েটা বেশি উত্তেজিত হয়ে পড়েছে, তাই তেকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে শরীর থেকে টাওয়ালটা খুলে ফেলে দিল। তারপর বুকের এক সাইডে নিজের মুখ নিয়ে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। তের এবার যেন পাগল হয়ে যাওয়ার অবস্থা। তখন জাঙ্কুক বুক থেকে নিজের মুখ উঠিয়ে তের উপর সমস্ত ভার ছেড়ে দিয়ে আবারও রোমান্সে মেতে উঠল। দুপুরে সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। তখনই সুগা ভিতরে প্রবেশ করে। সুগাকে দেখে তের খুশিও হচ্ছিল আবার ভয়ও হচ্ছিল, তাই ভয়ে ভয়ে সুগার সামনে এলো। সুগা তেকে দেখে একগাল হেসে বলল, কেমন আছিস তে? ভালো আছি, কিন্তু তোমার এই অবস্থা কিভাবে হলো? অ্যাক্সিডেন্ট করলে কিভাবে? তেমন কিছু না, একজন সাইকো লাভার আমার এই দশা করেছে। জাঙ্কুকের দিকে তাকিয়ে হেসে কথাটা বলল, কিন্তু তে কিছুই বুঝতে পারল না। তুমি সুগার জন্য খাবারের ব্যবস্থা করে আমার রুমে খাবার পাঠিয়ে দাও বলে সুগাকে নিয়ে উপরে চলে গেল। জাঙ্কুকের কাণ্ডে তে অবাক না হয়ে পারল না। সেই দিন না দুইজন মারামারি করলো, তাহলে আজ কি এমন কথা আছে যে নিজের রুমে বলতে হবে? আর ভাবতে পারল না, চলে গেল কিচেনে। কিছু কি পেয়েছো? হ্যাঁ, তের রুম থেকে ডক্টরের প্রেসক্রিপশন পেয়েছি। এই মাথা ব্যথা আর ঘুমের ওষুধগুলোই দিয়ে খেত। যে ডক্টরের কাছে তে রেগুলার দেখাতো, এখানে ডক্টরের ইনফরমেশন আছে। ওকে, এতেই কাজ হবে। তারা কথা বলছিল, তখনই জাঙ্কুকের মোবাইলে একটা কল আসে। কলটা লিসা করেছে। জাঙ্কুক কিছুটা বিরক্ত হয়ে কলটা রিসিভ করতেই উপাস থেকে লিসা বলে ওঠে, জাঙ্কুক প্লিজ কলটা কাটিস না, আমার কথাটা একবার শোন প্লিজ। কেন ফোন করেছিস? আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দে, আমি তোর কাছেও ক্ষমা চেয়ে নেব। লিসা, তুই আমার সাথে যাই করিস আমি ভুলে যাব, কিন্তু তুই আমার জীবন, ওকে আমার থেকে আলাদা করতে চেয়েছিস। তোকে এত সহজে কিভাবে ক্ষমা করব আমি? আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ ক্ষমা করে দে। আমি ভীষণ অসুস্থ, একা পড়ে আছি বাসায়, প্লিজ আমাকে তোদের বাসায় নিয়ে যা। ঠিক আছে, তুই সব গুছিয়ে নি, আমি আসছি। কলটা কেটে সুগার সাথে আরো বেশ কিছুক্ষণ কথা বলে জাঙ্কুক বেরিয়ে পড়ে। সুগাও বের হয়ে সিঁড়ির দিকে আসছিল। তখনই জিমিন কলেজ থেকে ফিরে হুড়মুড়িয়ে নিজের রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই সামনে কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আই এম সো সরি পিটসি, আর ইউ ওকে? পিটসি মানে কি? আমাকে কি পিটসি মনে হচ্ছে? না মানে আসলে আমি দুঃখিত, আমাকে মাফ করবেন আপু। আপু? এই আমি তোমার কোথাকার বোন? কি মুশকিল, আচ্ছা আমি সরি বলছি। আপু পিটসি নানি দাদি কিছুই বলবো না। সুগার জিমিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে আসে। তখন জিমিন কিছুক্ষণ সুগার দিকে তাকিয়ে থেকে তার রুমে চলে যায়। জাঙ্কুক লিসাকে নিয়ে আসে বাড়িতে। জাঙ্কুক আর লিসাকে একসাথে বাসায় আসতে দেখে তের বুকটা ছ্যাদ করে ওঠে, কারণ জাঙ্কুক লিসার হাত ধরে ওকে ভিতরে নিয়ে আসছে। তখন জাঙ্কুক থেকে কিছু না বলে পাশ কাটিয়ে লিসাকে নিয়ে উপরে চলে গেল। তেকে দেখেও দেখল না।
এর এবার জাঙ্কুকের উপর ভীষণ রাগ হচ্ছে। তাই উপরে গিয়ে জাঙ্কুকের জন্য রুমে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু জাঙ্কুকের ফেরার নামই নেই। তাই তের এবার খুব কষ্ট হচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। তার অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল। রাত 1টা, জাঙ্কুক রুমে ঢুকে দেখতে পেল তে ঘুমিয়ে পড়েছে। তার দুই চোখের কানিশ বেয়ে এখনো পানি পড়ছে হালকা হালকা। তা দেখে জাঙ্কুক গভীর একটা নিঃশ্বাস নিয়ে তের কপালে চুমু এঁকে দিল। তারপর ফ্রেশ হয়ে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে বেলকনিতে গিয়ে বসল। আজ এই সিগারেটগুলো ভীষণ দরকার তার। সিগারেটের ধোঁয়ার কুণ্ডলীগুলো হাওয়ায় উড়িয়ে দিচ্ছে আর অতীতে ডুব দিচ্ছে। জাঙ্কুক কোরিয়া যাওয়ার আগে এক প্রকার জোর করে আকত করে রেখে গিয়েছিল ঠিকই, কিন্তু তে ছোট থাকায় জাঙ্কুক এর সাথে বেশি কথা বলতে পারতো না। যখন জাঙ্কুক ফ্রি থাকতো তখন তে ঘুমে বা পড়তে বসতো, আবার তে যখন ফ্রি থাকতো তখন জাঙ্কুক ব্যস্ত। তাই দুজনের কথা হতো না, দেখা হতো না। কিন্তু জাঙ্কুক 1 মিনিটের জন্য তার ছোট্ট বউটাকে ভুলতে পারেনি। তার সবটা জুড়েই ছিল শুধু তে। জাঙ্কুক দেখতে বেশ হ্যান্ডসাম হওয়াতে অনেক মেয়েরাই তার জন্য পাগল ছিল, কিন্তু জাঙ্কুকের কাছে তার ছোট্টবেলার ভালোবাসাটাই সব ছিল। জাঙ্কুক যখন গ্রাজুয়েশন শেষ করে দেশে ফিরে আসে তখন সে কোনো সাধারণ মানুষ নয়। সে জাঙ্কুক থেকে রকস্টার জিওন জাঙ্কুক হয়ে গিয়েছে। দেশের মাটিতে পা রেখে প্রথমে তেদের বাড়িতে যায়। জাঙ্কুকের গাড়ি তেদের বাড়িতে পৌঁছানোর পর থেকে জাঙ্কুকের দুই চোখ থেকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও সে তার কলিজাকে খুঁজে পায় না। আশেপাশে সবাই আছে, কিন্তু যার জন্য সে বেকুল হয়ে আছে তাকে সে খুঁজে পাচ্ছে না। সবাই গল্প করছে, কিন্তু জাঙ্কুক ছটফট করছে বসে বসে। তখন এক বুড়ো মহিলা জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের হাত ধরে একটা রুমে নিয়ে আসে। রুমটা বেশ সাজানো গোছানো। জাঙ্কুক রুমে ঢুকতেই বুড়ি দরজা লাগিয়ে দিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। তার এমন কাজে জাঙ্কুক হতভাগ, দু হাত উঁচু করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন ফ্রিজ হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে থাকার পর হঠাৎই বুড়ির হাসির আওয়াজ শুনে জাঙ্কুকের হুঁশ ফিরল। তাই তাকে সরাতে সরাতে বলল, আরে দাদু ছাড়ুন আমাকে, কি করছেন? এই দাদু কাকে বলছেন? আমি আপনার ছোটবেলার বউ। বলেই পাকা চুলের উইকটা খুলে জোরে জোরে হাসতে লাগলো। জাঙ্কুক তাকালো তের দিকে। তাহলে এই মেয়েটাই তার তে। তার ছোট্ট তে এখন অনেকটাই বড় হয়ে গেছে, আগের থেকে আরো বেশি সুন্দরও হয়েছে। জাঙ্কুক কিছুক্ষণ স্তব্ধ দৃষ্টিতে থেকে দেখে নিল। তখন তে বলল, আপনি কি মনে করেছিলেন আমি আপনাকে ভুলে গেছি? অনেক বছর হয়ে গেছে, আর তুমি তখন ছোট ছিলে তাই ভেবেছিলাম। হ্যাঁ, সত্যিই ভুলে যেতাম এতদিনে, কিন্তু আমার আর আপনার বাড়ির মানুষজন আমাকে ভুলতেই দেয়নি। প্রতি মুহূর্তেই সবাই আমাকে জাঙ্কুকের বউ বলে কানে পোকা ধরিয়ে দিত। তার মধ্যে আপনার প্রতিটি গান আমি শুনি, প্রতিটি কনসার্ট লাইভ না দেখতে পেলেও মিস করি না। প্রতিদিন কথা না হলেও ডায়েরিতে আপনাকে নিয়ে রোজ কিছু লেখা হয়। সামনে না দেখতে পেলেও আপনার ছবিটা একবার দেখা হতো। তুমি দেখি অনেক পেকে গেছো তে। কি বললেন আপনি? আমি পেকে গেছি? আরে খচ্চর বেটা, 15+ আমি ছোট বাচ্চা নই। অনেক কিছুই বুঝি, বুঝলেন? বুঝলাম। এখন আমাকে কিস করুন তো একটা। তের কথায় জাঙ্কুকের ভ্রু কুঁচকে এলো। কি, তুমি এসব কোথা থেকে শিখলে? কেন, টিভিতে দেখেছি। এখন অত শত কথা না বলে কিস করুন তো। একদম না, তুমি এখনো ছোট, একটু বড় হও তারপর করব। এমন করছেন কেন? আমি তো আপনার বউ, একটা কিসও কি করবেন না? না, এখন কিছুই না। এখন তুমি পড়ালেখা করে আর একটু বড় হও, তারপরে তোমাকে আবারও ধুমধাম করে বিয়ে করে নিজের কাছে নিয়ে যাব। তে হালকা হেসে জাঙ্কুকের গালে একটা চুমু বসিয়ে দৌড়ে পালালো। জাঙ্কুক তেদের বাড়িতে কয়েকদিন থেকে ঢাকাতে ফিরে এলো। এরপর থেকে রোজই কথা হতো তাদের। এভাবেই সময় কেটে যাচ্ছিল। একদিন হুট করে জাঙ্কুক সিলেটে চলে যায় থেকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই কলেজের সামনে দাঁড়িয়েছিল। তখন তের একজন ক্লাসমেট ওকে রাস্তায় প্রপোজ করে বসে। সবার সামনে এভাবে থেকে প্রপোজ করায় জাঙ্কুকের মাথায় রক্ত উঠে যায়। ডানে বামে না তাকিয়ে সবার সামনে গিয়ে ছেলেটাকে আচ্ছা মতো ধুলাই দেয়।
তারপর সবার সামনে থেকে নিয়ে এসে বলতে লাগে, জিয়ন জাঙ্কুকের বিবাহিত স্ত্রী, ওর উপর যদি কেউ নজর দেয় সেই চোখ উপরে ফেলার আগে আমি দ্বিতীয়বার ভাববো না। এরপর থেকে সবাই কথাটা মাথায় রাখবেন। জাঙ্কুকের এমন কাণ্ডে সবাই হা হয়ে আছেন। জাঙ্কুক একটানা থেকে গাড়িতে বসিয়ে ড্রাইভ করা শুরু করল আর নিয়ে গেল সোজা কাজী অফিসে। তে এখনো হা হয়ে আছে, ওর সাথে হচ্ছেটা কি? কাজী অফিসে কেন এলাম আমরা? কারণ আজ এখনই আবার বিয়ে করব আমরা। কিন্তু কেন? তোমাকে আর নিজের কাছ থেকে দূরে রাখতে পারবো না। তে আর কিছু বলল না, সে তো এমনিতেও জাঙ্কুকের। দ্বিতীয়বার তার ভালোবাসার মানুষটার হয়ে যেতে ক্ষতি কি? সেদিন রাতে জাঙ্কুক থেকে ঢাকাতে নিয়ে এলো। নিয়ম অনুযায়ী সেদিন জাঙ্কুক আর তার বাসর রাত ছিল, কিন্তু ওদের ফিরে আসতে লেট হয়, যার জন্য তার বাসর করার স্বপ্ন মাটি হয়ে যায়। পরের দিন সকালে জাঙ্কুক জানতে পারে তার মিউজিক ভিডিওর জন্য তাকে জরুরি ভিত্তিতে দেশের বাইরে যেতে হবে। যদিও জাঙ্কুক রাজি হচ্ছিল না, কিন্তু আরেন তাকে রাজি করান যাওয়ার জন্য। জাঙ্কুক রাজি হলেও তার মন মানছে না তাকে এভাবে রেখে যেতে, কিন্তু কিছুই করার ছিল না। কি বললেন? 1 মাসের জন্য দেশের বাইরে? কিন্তু কেন? এত বছর তো বাইরেই ছিলেন। মিউজিক ভিডিওর জন্য যেতে হবে, কিছুই করার নেই। কাজ খুব ইম্পর্টেন্ট। তা কবে যাচ্ছেন? পরশু সকালে। এত তাড়াতাড়ি চলে যাবেন আর ফিরবেন 1 মাস পর? সরি কলিজা, মন খারাপ করিও না। এক শর্তে ক্ষমা করতে পারি। কি শর্ত? কিস মি। আপনি বলেছিলেন বিয়ের পর করবেন, কিন্তু তুমি এখনো ছোট, আর কয়েকটা দিন যাক, তারপর না হয়। জাঙ্কুকের কথায় তে রেগে গেল। ওই বেটা, তুই আমাকে কি ভাবিস? হ্যাঁ, জানিস সময় মতো বাসরটা হলে এতদিনে 2 বাচ্চার মা থাকতাম। আর কথা নেই, এখন আপনি আমাকে কিস করবেন মানে করবেন। জাঙ্কুক তার এমন কাণ্ডে বেকুব বনে গেছে, সে মূর্তির ন্যায় আগের মতোই দাঁড়িয়ে আছে। এই জাঙ্কুকের অবস্থা বুঝতে পেরে নিজে এগিয়ে এসে জাঙ্কুকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তাতে জাঙ্কুকের চোখ বড় বড় হয়ে গেল। এই যে এত ডেঞ্জারাস হয়ে গেছে সেটা তার কল্পনার বাইরে ছিল। এক হাত দিয়ে জাঙ্কুকের চুলগুলো আঁকড়ে ধরে রেখেছে, তাই জাঙ্কুক তার কোমর জড়িয়ে ধরল। নিজ থেকে তার ভালোবাসা তাকে ধরা দিচ্ছে, তাহলে নিজেকে আর কিভাবে কন্ট্রোলে রাখবে সে? সেও মেতে উঠল তার চুমুতে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর জাঙ্কুক তার ঠোঁট ছেড়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। জাঙ্কুক তার গলায় ঘাড়ে চুমু খাচ্ছে। তখন জাঙ্কুকের শার্টের বোতাম খুলতে শুরু করলে জাঙ্কুক সাথে সাথে তাকে ছেড়ে দেয়। এভাবে ছেড়ে দেওয়াতে তে অবাক হয়ে তাকায়। তখন জাঙ্কুক কিছু না বলে তের কপালে চুমু এঁকে দিয়ে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ভাবনার জগৎ থেকে ফিরে সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে আগুন দিয়ে নিভিয়ে রুমের ভিতরে চলে গেল জাঙ্কুক। এখন একটু ঘুম প্রয়োজন তার, তাই তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে তের ঘুম ভাঙতেই দেখতে পেল জাঙ্কুক তার পাশে নেই। তার মানে জাঙ্কুক কাল রাতে ঘরে ফিরেনি। ভাবতেই খুব কষ্ট হচ্ছে তার। জাঙ্কুকের হঠাৎ কি হলো আর ভাবতে পারলো না। ক্লান্ত হয়ে ফ্রেশ হয়ে রুম গোছাতে লাগলো। তখনই রুমে জিমিন এলো। ভাবি, কালকে বাসায় যে একটা লোক এসেছিল না, তার নাম্বারটা একটু দাও তো। কোন লোক? কালকে তো অনেকেই এসেছিল। তুমি কার কথা বলছো? আরে ওই যে ফর্সা মতো লম্বা লোকটা, বিলাইয়ের মতো দেখতে। ও, সুগা ভাইয়ার কথা বলছো? ও, তো লোকটার নাম সুগা? হ্যাঁ, ওই লোকটাই। কালকে আমার সাথে ধাক্কা খেয়ে ওনার একটা কাগজ পড়ে গিয়েছিল। এখন নাম্বারটা দাও তো, আমি ফোন করে বলে দিচ্ছি। আমি বলে দেব, সমস্যা নেই। আরে না না, তোমার কষ্ট করতে হবে না, নাম্বারটা দাও, আমি বলে দেব। আর কিছু বলল না, নাম্বারটা দিয়ে দিল। নাম্বার পেয়ে জিমিন শয়তানি হাসি দিতে দিতে রুম থেকে বেরিয়ে এলো। তাই তেও জাঙ্কুকের খুঁজে বের হলো। লিসার রুমের সামনে আসতেই দেখতে পেল রুমের দরজা খোলা। অনিচ্ছাবশত রুমের ভেতর চোখ যেতেই তের বুকটা স্যাট করে উঠল। জাঙ্কুক লিসাকে জড়িয়ে ধরে আছে। জাঙ্কুকের বুকে অন্য কাউকে দেখতে তের ভীষণ কষ্ট হচ্ছে। না চাইতেও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সহ্য হচ্ছে না এই দৃশ্য, তাই সরে এলো সেখান থেকে। কিচেনে গিয়ে জিনকে কাজে সাহায্য করতে লাগলো। টেবিলে খাবার দিয়ে জাঙ্কুককে ডেকে আনার জন্য ঘরে
যেতেই দেখতে পেল জাঙ্কুক ফোনে কথা বলছে, যদিও তার কথাতেই শুনতে পেল না। তবুও জাঙ্কুক থেকে দেখা মাত্রই কলটা কেটে দিল। জাঙ্কুকের এমন ব্যবহারিতে কষ্ট পেলেও কিছু বলল না। খেতে আসুন, মা ডাকছে। তুমি যাও, আমি আসছি। আর কিছু না বলে নিচে নেমে এলাম। জাঙ্কুক আর লিসাকে একসাথে নিচে নামতে দেখে তের চোখ ভরে আসছে, কিন্তু কাউকে কিছু বলতেও পারছে না। খাবার টেবিলে জাঙ্কুকের পাশের চেয়ারে লিসা বসে পড়ল। তে ভাবলো আগে জাঙ্কুক তাকে জোর করে তার সাথে বসাতো, আর এখন সেই জায়গাটা অন্য কেউ দখল করছে। খাওয়ার শেষে জাঙ্কুক লিসা একসাথে বাসা থেকে বেরিয়ে যায়। বরাবরের মতো এবারও জাঙ্কুক থেকে ইগনোর করল। তাদের বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা হচ্ছে, দু চোখ ভেঙে কান্না পাচ্ছে, কিন্তু তার চোখের পানি কাউকে দেখানো যাবে না। তাই ঘরের দরজা আটকিয়ে বালিশ চেপে ধরে চোখের পানি ছেড়ে দিল। কেন করছো জাঙ্কুক আমার সাথে এমন? আমাকে না সে ভালোবাসে, তাহলে হঠাৎ এই অবহেলা কেন? সুগার নাম্বার নিয়ে কিছু একটা ভাবছে জিমিন। নাম্বারটা অলরেডি সেভ করে ফেলেছে গলা বিল্লু দিয়ে। অনেক ভেবে বেশ সাহস নিয়ে কলটা করে ফেললাম। 3 বার রিং হওয়ার পর উপাস থেকে কল রিসিভ হলো। হ্যালো, কেমন আছেন? জি ভালো, আপনি কে বলছেন? আপনার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষীর নামটা বলুন। কোনো নাম নেই, আপনি চাইলে আপনার স্বপ্নের রাজকন্যা নামটা আমাকে উপহার দিতে পারেন। এই মেয়ে ফাজলামো হচ্ছে, সবাইকে নিজের মতো চেষ্টা মনে করো, অসভ্য একটা মেয়ে। এরপর যদি এই নাম্বারে কল করো তাহলে খুঁজে বের করে মারবো। আরে শুনুন, জিমিন বলার আগে সুগা কলটা কেটে দিল। আর এদিকে জিমিনের রাগে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। প্রথম দেখাতেই সুগার উপর ক্রাশ খেয়ে বসে আছে সে। সেদিন আপু বলার অপরাধে তাকে জব্দ করার জন্য ফোন করেছিল, কিন্তু হলো তো উল্টো। এখন সুগাকে কোটি কোটি করে কাটতে ইচ্ছে করছে তার। কিছুক্ষণ সুগার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেসবুক লগ ইন করল। অনেক কষ্টের পর সুগার আইডি খুঁজেও পেল। সুগার আইডির পিকগুলো দেখে আরেক দফা ক্রাশ খেল সে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আইডি ঘাঁটতে লাগলো। সুগার ডিপিতে লাভ রিয়েক্ট দেওয়া প্রতিটি মেয়েকে মেসেজে আচ্ছা মতো বকাঝকা করল। এখন যেন জিমিনের বেশ শান্তি লাগছে। কেন এই মেয়েগুলো অন্যের বয়ফ্রেন্ডের ডিপিতে লাভ দিবে? তবে এখন সবাইকে কথা শুনিয়ে দিয়েছি, এখন আর কেউ লাভ দেবে না। ভাবতেই হেসে নিশ্চিন্তে আইডি লগ আউট করে ঘুমিয়ে পড়ল। জাঙ্কুক লিসা সেই সকালে বেরিয়েছে, কিন্তু এখনো ফিরে আসেনি। এই জাঙ্কুককে অনেকবার ফোন করেছে, কিন্তু জাঙ্কুক ফোন ধরছে না। মোবাইলটা হাতে নিয়ে যে আবারও কল দেবে, ঠিক তখনই জিয়ানের নাম্বারটা স্ক্রিনে ভেসে উঠল। তাই কলটা রিসিভ করতেই জিয়ানি বলল, আরে আপু, তুই এত ছোট জামা কাপড় কবে থেকে পরা শুরু করলি? জিয়ানির কথাটা তুই বুঝে উঠতে পারলো না। মানে? কলেজ থেকে ফিরছিলাম, জাঙ্কুক ভাইয়া আর তোকে রেস্টুরেন্টে যেতে দেখলাম, কিন্তু কথা সেটা না। তুই এগুলো কি পরেছিস? তুই তো কখনো এই ধরনের পোশাক পরিস না। জিয়ানির কথায় এবার তুই স্পষ্ট বুঝতে পারছে কি হয়েছে। তার মানে জাঙ্কুক লিসা একসাথে। এদিকে আমি না খেয়ে তার জন্য অপেক্ষা করছি, আর সে নাকি অন্য একজনের সাথে লাঞ্চ করেছে। এর ভাবনায় উপাস থেকে জিয়ানি আবারও বলল, আপু শুনতে পাচ্ছিস? আর কিছু না বলে কলটা কেটে দিলাম। তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। এত অবহেলা পেতে হবে জাঙ্কুকের কাছ থেকে কখনো ভাবিনি। তখনই জাঙ্কুক রুমে প্রবেশ করলাম। রুমে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। কেউ বিছানার উপর বসে অপেক্ষা করছে কখন জাঙ্কুক তার কাছে আসবে আর সে তার সাথে ঝগড়া করবে। কিন্তু না, এর ধারণা ভুল প্রমাণ করে দিয়ে জাঙ্কুক কাপড় চেঞ্জ করে ঘর থেকে বেরিয়ে গেল। নিজের অজান্তে মনটা আবারও বিষণ্ণতায় ভরে উঠল। আবারও সেই অবহেলা। তাই এবার জাঙ্কুকের পিছন পিছন তেও গেল দেখার জন্য যে জাঙ্কুক কোথায় যাচ্ছে। গিয়ে যা দেখলো, তারপর তার পা দুটো সেখানে থমকে গেল। জাঙ্কুক লিসার রুমে গিয়ে দরজা ভেতর থেকে লাগিয়ে দিয়েছে। এর অর্থতে ভালো মতোই বুঝতে পারলাম। তাই দৌড়ে নিজের রুমে গিয়ে শাওয়ারের নিচে বসে বেশ কিছুক্ষণ কাঁদতে লাগলাম। ঘন্টা খানিকের মতো ভিজে কাপড় পাল্টিয়ে বেরিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে কারোর ডাকে ঘুম ভাঙলো তের। তাকিয়ে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে সামনে। এই উঠে বসতে গিয়ে মাথা চেপে ধরলাম। প্রচন্ড মাথা ব্যথা করছে তার, হয়তো জ্বর এসেছে রাতে ভেজার জন্য। জাঙ্কুক রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। এই দৃষ্টির মানে তে বুঝতে পারলাম ভেজার কারণে জ্বর এসেছে, এই জন্যই রেগে আছে।
কিন্তু সে রাগ করেছে তার উপর, একদম কথা বলবে না। তাই জাঙ্কুক খাবার প্লেটটা সামনে এনে নিজেই খাবারটা তের মুখের সামনে নিল, কিন্তু তের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তখন জাঙ্কুক প্লেটটা নিচে রেখে তের মুখটা তার দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে, খাওনি কেন সারাদিন, আর ভিজেছো কেন? দেখলে তো জ্বর এসে পড়েছে। এবার আর নিজেই কান্না ধরে রাখতে পারলো না তে, জাঙ্কুকে ছাপটে ধরে শব্দ করে কেঁদে দিল। আপনি কেন আমার সাথে এমন করছেন? কি অন্যায় করেছি আমি বলুন? যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি ক্ষমা চাইছি। আপনি যেই শাস্তি দিতে চান আমি মাথা পেতে নেব, কিন্তু এভাবে আমাকে অবহেলা করবেন না প্লিজ। আপনাকে লিসার সাথে দেখতে আমার ভীষণ কষ্ট হয়। আমি আপনাকে অনেক ভালোবাসি জাঙ্কুক, আমার সাথে এমনটা করবেন না প্লিজ। জাঙ্কুক থেকে তার বুক থেকে উঠিয়ে কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি কলিজা। এখন খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নাও। এই চুপচাপ খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ভালোই যদি বাসেন তাহলে কেন করছেন এমনটা? কাল থেকে এতটা অবহেলা। একটাবার ভেবে দেখেছেন লিসার সাথে আপনাকে এক ঘরে দেখতে আমার কেমন লেগেছে? যখন আপনি লিসার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন তখন আমার কি মনে হয়েছে জানেন? একবার ভেবেছিলাম আপনাকে ছেড়ে চলে যাব, কিন্তু আমি তো আপনাকে ছেড়ে বাঁচতে পারবো না। তাই ভেবেছিলাম নিজেকে শেষ করে দেব, কিন্তু সেটাও সাহস জোগাতে পারলাম না। আপনার সাথে বাঁচতে চাই, অনেক স্বপ্ন দেখেছি, আপনাকে সাথে নিয়ে সেগুলো পূরণ করতে চাই। চুপ করে আছেন কেন জাঙ্কুক? উত্তর দিন, কেন করছেন এসব? জাঙ্কুক অপরাধীর মতো অন্যদিকে ঘুরে মাথা নিচু করে আছে, তার চোখ দুটো টলমল করছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তে এই চোখ বেয়ে অস্ত্র দ্বারা ঝরে পড়বে। এভাবে জাঙ্কুককে দেখতে তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু জাঙ্কুকে ইগনোর করেছে, তাকে কষ্ট দিচ্ছে। আমি তোমাকে ঠকাচ্ছি না তে, এখন আমি এমন একটা পরিস্থিতিতে আছি যে তোমাকে কিছুই বলতে পারছি না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ধোঁকা দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না। আমি শুধু তোমার কাছ থেকে একটু সময় চাইছি, সব ভুল বোঝাবুঝির অবসান হয়ে যাবে। শুধু একটু সময় দাও, তোমাকে বাঁচানোর জন্য আমি সব করতে রাজি। বলি সামনে তাকিয়ে দেখে ঘুমিয়ে পড়েছে, কারণ জাঙ্কুকের খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিল। সে জানতো তাকে আর লিসাকে একসাথে দেখে প্রশ্ন করবে। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে বেলকনিতে চলে গেল, আর ভাবতে লাগলো সেই দিনের কথা। সেই দিন লিসাকে ওই বাসা থেকে আনতে যাওয়ার পর লিসা ওয়াশরুমে যাওয়াতে তার ঘরেই অপেক্ষা করছিল জাঙ্কুক। তখন লিসার মোবাইলে একটা ফোন আসে। যদিও জাঙ্কুকের কলটা রিসিভ করার ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু বেজেই যাচ্ছিল তাই রিসিভ করেই নেয়। কিন্তু উপাস থেকে যা বলছিল তা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। লিসা, তুমি যে এতটা ইউজলেস আমি ভাবতেও পারিনি। তোমাকে আমি জাঙ্কুকের বাড়ি পাঠালাম যেন তুমি দেখে জাঙ্কুকের থেকে আলাদা করতে পারো, কিন্তু তুমি কি করলে? ওদের আলাদা করার জায়গায় আরো কাছাকাছি নিয়ে চলে এলে। তুমি জানো তোমাকে খুন করে ফেললেও এখন আমি শাস্তি পাবো না। আমার নিজের উপর রাগ হচ্ছে, কেন যে তোমার মতো একটা ইডিয়টকে এই কাজটা করতে দিয়েছিলাম। আমার এত মাসে প্ল্যানিং তুমি জল ঢেলে দিয়েছো, তোমার চেহারাটা আর দেখতে চাই না আমি। ফোনটা রেখে জাঙ্কুক থম মেরে বসেছিল। কিছুক্ষণ এভাবে থাকার পর লিসার মোবাইল চেক করে দেখতে পায় লোকটি প্রাইভেট নাম্বার থেকে কল করেছে, তাই তার কোনো ইনফরমেশন নেই এখানে। কিন্তু এবার জাঙ্কুক বুঝে গেছে কিভাবে লোকটাকে সামনে আনবে। এর জন্য প্ল্যান করে সবাইকে দেখিয়ে এর থেকে দূরে দূরে থাকতে শুরু করে। লিসাকে নিয়ে ঘুরতে যাওয়া, লাঞ্চে যাওয়া সবটাই লিসার বিশ্বাস জোগানোর প্ল্যান ছিল। লিসার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল লিসার জিনিসপত্র তল্লাশি দিয়ে সেই লোকটা সম্পর্কে কিছু খুঁজে বের করা। 4-5টা সিগারেটের অবশেষ মেঝেতে পড়ে আছে। ইদানিং জাঙ্কুক একটু বেশি স্মোক করে, কিন্তু এটা নিয়ে তাকে বকাঝকা করার মতো কেউ নেই। কয়েক মাস আগের তে আর এখনকার তের মধ্যে আকাশ পাতাল তফাৎ। জাঙ্কুক জানে থেকে ড্রাগসগুলো দেওয়াতে তার ব্রেন আগের চেয়ে অনেক স্লো আর ড্যামেজ হয়েছে। এতে যদিও তের কোনো দোষ নেই, কিন্তু তার সেই আগের দুষ্ট প্রাণবন্ধু দেখে জাঙ্কুকের ফিরে পেতে ইচ্ছে হয়। হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে রুমে চলে এলুম। প্রতিদিনকার মতো তের কপালে গালে আদরের পরশ বুলিয়ে দিয়ে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সবাই খাবার টেবিলে বসে জিমিনের বিয়ে নিয়ে আলোচনা করছে। আরএম ঠিক করেছেন জেহুবের সাথে জিমিনের বিয়ে দেবে। সবাই খাবার খাচ্ছিল, কিন্তু জিমিন এখনো আসছে না বলে পীর জিমিনকে ডাকতে উপরে চলে গেল। রুমে আসতেই দেখতে পেল জিমিন বালিশে মুখ গুজে কাঁদছে। এই বাড়িতে আসার পর থেকে জিমিনকে একবারের জন্য কাঁদতে দেখেনি তে, তাই তে জিমিনের কাছে গিয়ে জিজ্ঞেস করল, জিমিন কি হয়েছে তোমার, কান্না করছো কেন?
দেখে দেখে জিমিন তের উপর ঝাঁপিয়ে পড়ে কান্না করতে করতে বলে উঠল, ভাবি আমি জেইহোপ ভাইয়াকে বিয়ে করতে চাই না। তাকে আমি সবসময় জাঙ্কুক ভাইয়ার মতো দেখেছি, আমি তাকে বিয়ে করতে পারবো না। সব ঠিক আছে, কিন্তু জেইহোপ ভাইয়া তো ছেলে হিসেবে খারাপ নয়, সাকসেসফুলও বটে। আর আব্বু আম্মু রাজি আছেন এখানে। কিন্তু আমি রাজি নই ভাবি, আমি ওনাকে ছাড়া আর কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। কি বলছো? কাকে ছাড়া? তুমি কি কাউকে ভালোবাসো? ভাবি আমি জানি না এটা ভালোবাসা নাকি অন্য কিছু, কিন্তু বিশ্বাস করো তাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না আমি। এই অবস্থায় স্বামী হিসেবে তাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারবো না। কার কথা বলছো? তোমার ভাই সুগা, তার কথাই বলছি। সেদিন বাসায় তাকে দেখার পর থেকে এক মুহূর্তের জন্য বলতে পারিনি আমি। ভাবি তুমি একটু বোঝাও না তোমার ভাইয়াকে আমাকে বিয়ে করার জন্য। সুগা ভাইয়া? কিন্তু ভাইয়া কি রাজি হবে? তুমি বললে ঠিক রাজি হবে, তোমাকে অনেক ভালোবাসেন উনি, তোমার কথা ফেলতে পারবেন না। সেটাই তো সমস্যা, সুগা ভাইয়া আমাকে ভালোবাসেন, আমি কিভাবে বলবো এই কথাগুলো তাকে? তে মনে মনে কথাগুলো বলছিল, তখন জিমিন আবারও বলল, কি ভাবছো ভাবি? বলো না, তুমি কথা বলবে সুগার সাথে? আচ্ছা তুমি কেঁদো না, আমি দেখি কি করা যায়। এসো খাবার খেয়ে নাও। খাবার খেয়ে এসে জিমিন সুগার পেট দেখছিল, তখনই সুগার আইডি থেকে মেসেঞ্জারে কল এলো। তাতে জিমিন বেশ অবাক হলো। সাথে সাথে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সুগা বলল, হ্যালো পার্ক, জিমিন বলছেন? জি, আপনি আমাকে ফোন করেছেন, সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। ফোন না করে উপায় আছে? আপনি আমার টিভিতে লাভ রিয়েক্ট দেওয়া মেয়েদের বকাঝকা কেন করেছেন? ওহো, তো ওই মেয়েদের হয়ে সাফাই গাওয়া হচ্ছে তাই না? ওই মেয়েগুলো তো স্যাসরা কেন? অন্যের বয়ফ্রেন্ডের টিভিতে লাভ রিয়েক্ট দেয়। হোয়াট? স্যাসরা ওরা নয়, স্যাসরা তুমি। আর আমার কাজিন কলিগ রিলেটিভস ছিল, আর তুমি ওদেরকে বলেছো আমি তোমার বয়ফ্রেন্ড। তুমি আমার বয়ফ্রেন্ড কেন হতে যাবা? তুমি আমার স্বামী হবে কয়েকদিন পর, তখন তোমার টিভিতে একটাই লাভ রিয়েক্ট থাকবে, আর ওটা তোমার বউ মানে আমার। জিমিনের কথায় সুগার বেশ রাগ হলো। এই মেয়ে, তুমি কি পাবনা থেকে পালিয়ে এসেছো? অসভ্য মেয়ে কোথাকার। বলি কলটা কেটে দিল, আর জিমিন একটা বিশ্ব জয় করা হাসি দিল। প্রপোজ না করে সোজা বিয়ের কথা বলে দিয়েছে সে। সুগার সামনাসামনি বসে আছে তে, কিন্তু কথাটা কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। তাকে চুপ থাকতে দেখে সুগা নিজেই বলতে শুরু করলো, আর কতক্ষণ এভাবে থাকবি বলতো, কিছু একটা বল। তে এবার সাহস করে বলেই ফেললো, ভাইয়া তুমি বিয়ে করবে না? বিয়ের কথা শুনে সুগার বুকটা স্যাদ করে উঠলো। যেই বুকে একসময় তের আনাগোনা ছিল, সেই বুকে অন্য একজনকে কিভাবে জায়গা দিবে সে? কি হলো বলো, বিয়ে করবে না? করব না কেন, অবশ্যই করব, কিন্তু এখন না, পরে এক সময়। পরে ভালো মেয়ে আর পাবে না। আমার ননদ জিমিন তোমাকে অনেক ভালোবাসে, অনেক ভালো একটা মেয়ে, তোমাকে অনেক সুখে রাখবে। তের মুখে জিমিনের নাম শুনে সুগা অবাক হয়ে গেল। কি নাম বললি? জিমিন? এটা কি পার্কের জিমিন? হ্যাঁ, তুমি চেনো নাকি? চিনবো না আবার? এই মেয়েটা আস্তে একটা সাইকো, আমার মাথা খেয়ে ফেলবে এই মেয়ে। তুই আর মেয়ে পেলি না? জিমিন একটু দুষ্টু, কিন্তু মেয়েটা অনেক ভালো। প্লিজ ভাইয়া, আমার এতটুকু কথা রাখতে পারবে না? সুগা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর কোনো কথা ফেলতে পারি আমি বল, ওকে দেখা যাবে। এই সুগাকে রাজি করে বাড়ি ফিরে এলুম। আসার পথে প্রয়োজনীয় কিছু জিনিস এনেছে সে, এগুলো তাকে সাহায্য করবে তার প্ল্যানিং এ। বাসায় এসে প্ল্যানিং অনুযায়ী কাজেও নেমে পড়লুম। সন্ধ্যায় লিসা আর জাঙ্কুক বাসায় ফিরে এলুম। জাঙ্কুক রুমে ঢুকতেই দেখতে পেল তে খুব হাসি খুশি মুড নিয়ে বসে আছে। তার এত সুইট রূপটা জাঙ্কুক মেনে নিতে পারছে না। যেখানে বারবার তাকে লিসার সাথে দেখছে, সেখানে এত খুশি হওয়ার কথা না। তাই সন্দেহের চোখে পুরো ঘরটা দেখে ওয়াশরুমে চলে গেল। এই সুযোগে তেও লিসার রুমে গিয়ে ওকে দিয়ে দেখতে পেল লিসা বাবা গো মা গো বলে চিল্লাচ্ছে। কি যে ভালো লাগছে আমার, বাজারে নাম্বার 1 খুঁজলি পাউডার এনেছি। তুই কি ভেবেছিলি পেতনি, আমার স্বামীর দিকে নজর দিবি আর আমি তোকে কোলে বসে পাপ্পি দিব গালে? বলি হাসতে হাসতে নিজের রুমে চলে এলুম। রুমে এসে দেখে জাঙ্কুক টাওয়াল দিয়ে শরীর পরিষ্কার করছে। তখন তে আগের মতোই বিশ্ব জয় করা হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে রইলুম। তা দেখে জাঙ্কুক ভুরু কুঁচকে তের দিকে তাকালুম। কি ওভাবে কি দেখছেন? না কিছু না, কিন্তু আমার শরীর চুলকাচ্ছে, মাত্রই তো গোসল করে এলাম। আরে এমন ব্যাগের মতো লাফাচ্ছেন কেন? কি হলো আপনার? বলেই হেসে দিল।
শরীর চুল কি অবস্থা খারাপ আমার, আর তুমি হাসছো? ও তার মানে তুমি চুলকানি পাউডার মিশিয়েছিলে টাওয়ালে? জাঙ্কুকের কথায় তের চোখ বড় বড় হয়ে গেল। আপনি কিভাবে জানলেন খুঁজলে পাউডারের কথা? প্যাকেটটা বাথরুমেই ফেলে এসেছিলে, আগেই দেখেছিলাম। তাহলে কেন এই টাওয়ালটা ইউজ করলেন? তুমি আমাকে ছোট্ট একটা শাস্তি দিতে চেয়েছিলে, সেটা কি আমি নিতাম না বলো? এটা কেমন কথা? আগে থেকে যদি জানতেন তাহলে কেন করলেন? ভালোবাসি যে তাই। আমার শাস্তি তো হয়ে গেছে, এখন তোমার শাস্তি পাবার পালা। মানে? চলো মানে বুঝাই তোমাকে। বলি থেকে কোলে তুলে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। কি করছেন আপনি? শাওয়ার চালাবেন না একদম বলে দিচ্ছি। শাস্তি তো তোমাকে পেতেই হবে, কোনো ক্ষমা নেই। একটা ক্যাফেতে সুগার মুখোমুখি বসে আছে জিমিন। সুগা ইতিমধ্যে 4 গ্লাস পানি শেষ করে ফেলেছে, আর জিমিন হা হয়ে দেখেই যাচ্ছে সুগাকে। হয়তো আর কিছুক্ষণ এভাবে থাকলে খেয়ে ফেলবে। জিমিনের এভাবে তাকিয়ে থাকাটা সুগাকে বেশ অস্বস্তিতে ফেলছে। তাই কোনো উপায় না পেয়ে একটু নড়েচড়ে বসলাম, কিন্তু তাতেও কাজ হলো না। জিমিন সেই একইভাবে তাকিয়ে আছে। এবার সুগা হালকা গলা ছাড়ি দিলুম। এতক্ষণে যেন জিমিনের ঘোর কাটলুম। মুখে একটা বিশ্বজয়ের হাসি দিয়ে সুগার দিকে এগোতে লাগলুম। তাতে সুগা ভয়ে ভয়ে একটু পিছিয়ে গেলুম। তখন আচমকাই জিমিন সুগার গালে একটা চুমু বসিয়ে দিলুম। জিমিনের এমন কাণ্ডে সুগার চোখ বড় বড় হয়ে গেল, যেন ফ্রিজ হয়ে গেছে। শুনেন মিস্টার জামাই, আমাদের বিয়ে পাকা হয়ে গেছে। আপনিও রাজি, আর আমি তো এক পায়ে দাঁড়ানো। এখন বাকি শুধু আপনার পরিবার, সেটা আমি একদিনই ম্যানেজ করে নেব। আপনার ফ্যামিলি রাজি হলে আমার ফ্যামিলিকে ম্যানেজ করা কোনো ব্যাপারই না। জিমিনের কথায় সুগার ঘোর কাটে। এই মেয়ে তো ভারী ডেঞ্জারাস, এই মেয়েকে কিছুতেই হ্যাঁ বলা যাবে না। আপনি এসব কি বলছেন? বিয়ে কখন পাকা হলো? আমি তো শুধু আপনার সাথে কথা বলতে এসেছিলাম। দেখুন মিস, আমি অন্য কাউকে ভালোবাসি, তাই আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয়। জিমিন ভ্রু কুঁচকে কিছুক্ষণ সুগার দিকে তাকিয়ে থেকে বলতে শুরু করল। ওসব ভালোবাসা টাসা আজ থেকে বাদ। আজকের পর থেকে আপনার মুখে শুধু জিমিনের নামটাই শুনতে চাই। দেখো জিমিন, বোঝার চেষ্টা করো, আমি অন্য কাউকে ভালোবাসি। যদিও সে অন্য কারোর বিবাহিত স্ত্রী, তবুও আমার মনে তার জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না আমি। আপনি জানেন আজ আপনার সাথে দেখা করে কতটা খুশি হয়েছি আমি। যেই মানুষটা তার ভালোবাসা এখন অন্য কারোর বউ, এটা জানার পরেও তাকে এতটা ভালোবাসি, সেই মানুষটা তার নিজের বউকে কতটা ভালোবাসবে। কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো কিনা আমি জানি না। আমি তো জানি আমার একতরফা ভালোবাসাই আপাতত আমাদের দুজনের জন্য যথেষ্ট। আপনিও আমাকে একটা সময় ভালোবেসে ফেলবেন, আমার বিশ্বাস আছে। সুগা আর কিছু বলল না, আর কিছু বলার মতো ভাষা নেই তার। সব ছেলেরাই চায় একটা মেয়ে তাকে এভাবে ভালোবাসবে। রিকশায় সুগার হাত ধরে বসে শহর দেখছে জিমিন। সুগাও দেখছে সেই চেনা শহরটা, কিন্তু আজকে সেই অতি পরিচিত চেনা শহরটা বড্ড অচেনা লাগছে তার কাছে। যেন হাজার বছরের কাঙ্ক্ষিত প্রিয়তমাকে খুঁজে পেয়েছে সে। এতক্ষণে একটু গভীর মনোযোগ দিয়ে দেখছিল সে জিমিনকে। মেয়েটা ভারী মিষ্টি, চোখগুলো অনেক বড় আর কাজল কালো। এই চোখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলে যে কোনো মহাপুরুষ আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। যেখানে মহাপুরুষরা দুর্বল, সেখানে সুগার তাকিয়ে থাকার মানে হয় না। তাই দৃষ্টি সরিয়ে নিল। রিক্সা চলে যাচ্ছে আপন গতিতে। থাক না, আজকের ভ্রমণটা গন্তব্যহীন। ভয়ের সরসর হয়ে দাঁড়িয়ে আছে লিসা। মুখ লাল হয়ে আছে তার, কিন্তু সেটা চুলকানির জন্য নাকি ভয় বোঝা মুশকিল। বেশ কিছুক্ষণ মূর্তি ন্যায় দাঁড়িয়ে থেকে সামনে বসে থাকা লোকটার পায়ের উপর পড়ে গেল। আমাকে প্লিজ ক্ষমা করে দাও, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। বিশ্বাস করো, জাঙ্কুক আমাকে ভালোবাসে। সে আমাকে প্রমিস করেছে তাকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করে নেবে। জাঙ্কুক প্রমিস করেছে আর তুমি বিশ্বাস করে নিলে? জাঙ্কুক যে কি পরিমাণ দ্রুত তা তোমার মতো ডাফর কখনোই বুঝতে পারবে না। ওকে আমি প্রায় 8 বছর ধরে চিনি। জাঙ্কুকের শিরা শিরা প্রবাহিত হয় প্রেম। এত সহজেই সে থেকে ভুলে অন্য কারোর প্রেমে পড়তে পারে না। কিন্তু জাঙ্কুক আমাকে সত্যিই ভালোবেসে ফেলেছে, আর কয়েকদিন পরে থেকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নেবে। এর মনে সন্দেহ সৃষ্টি হয়েছে বলেই তো দেখো না আমার কি অবস্থা করেছে। সে তো দেখতেই পাচ্ছি, ডক্টর দেখিও। এখন আসতে পারো, তোমার মুখটাও আমি আর দেখতে চাচ্ছি না।
জাঙ্কুক পাগলের মতো ড্রাইভ করছে। আজ তার মন ভেঙে গেছে, নিজেকে কেমন পাগল পাগল লাগছে। কেন করলো যেই হোক ওর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা? যেই হোক তো তার বেস্ট ফ্রেন্ড ছিল, আর সেই কিনা থেকে কেড়ে নিতে চায় তার কাছ থেকে। অনেক প্রশ্ন জমা হয়ে আছে জাঙ্কুকের মাথায়, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর নেই। আজ সারাদিন লিসার গতিবিধির উপর নজর রেখে সেই লোকটি পর্যন্ত পৌঁছানোর প্ল্যান করেছিল জাঙ্কুক, কিন্তু মানুষটার চেহারা দেখে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তার। সে স্বপ্নেও ভাবতে পারেনি তার ভাইয়ের মতো বেস্ট ফ্রেন্ডই তার আসল শত্রু। এত বড় ধোঁকা সামনে নিতে বেশ হিমশিম খাচ্ছে সে। হঠাৎই একটা কার জাঙ্কুকের কারের সামনে এসে পড়ল। বেপরোয়াভাবে ড্রাইভ করায় আর ড্রাইভিং এ মনোযোগ না থাকায় জাঙ্কুক কন্ট্রোল করতে পারলো না, তাই গাড়ি বাম দিক বেঁকে গিয়ে একটা গাছের সাথে বাড়ি খেলো। রাত 12টা বেজে 12 মিনিট, কিন্তু জাঙ্কুক এখনো বাড়ি ফিরেনি বলে এর অনেক টেনশন হতে লাগলো। জাঙ্কুকের ফোনটাও বন্ধ বলছে, তাই রাগে ফোনটা বিছানায় ফেলে পায়চারি করতে লাগলো। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। এর সাথে সাথে ফোন হাতে নিয়ে দেখতে পেল জাঙ্কুকের বডিগার্ড কল করেছে। এই কল রিসিভ করে কিছু বলার আগে উপাস থেকে বলল, হ্যালো ম্যাম, একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। স্যারের গাড়িটা কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করেছে। স্যারকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। আপনি এখনই। সুবিন আর কিছু বলতে পারল না, ততক্ষণে তার হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেছে। এই কথাটা যেন তার বিশ্বাসই হচ্ছে না। চোখ ঝাপসা হয়ে আসছে, মনে হচ্ছে জ্ঞান হারাবে। হ্যাঁ, তাই হলো। জাঙ্কুক বলে চিৎকার দিয়ে নিস্তেজ হয়ে মেঝেতে ঢলে পড়ল। তার চিৎকারের শব্দে জিন রুমে এসে দেখে অচেতন অবস্থা নিচে পড়ে আছে। অনেক চেষ্টার পরেও যখন তার জ্ঞান ফিরে আসলো না, তখন সবাই তাকে হসপিটালে নিয়ে গেল। জাঙ্কুককে যে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে তাকেও সেখানে নিয়ে অ্যাডমিট করা হলো। বেশ কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরতেই জাঙ্কুক বলে চিৎকার করে উঠল। তার চিৎকারে জিমিন ভয় পেয়ে যায়। তুই পাগলের মতো চিৎকার করছে আর হাত থেকে স্লাইনের ক্যানেলগুলো টেনে খুলছে। জিমিন তাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে তার সাথে পেরে উঠছে না। জ্ঞান ফিরতেই তার পুরনো সব কথা মনে পড়ে যায়। তাই জিমিনকে প্রশ্ন করে জাঙ্কুক কোথায়, কিন্তু জিমিন কিছু না বলায় তাই জাঙ্কুকের খুঁজে এক দৌড়ে বাইরে বেরিয়ে আসে। বেরিয়ে আসতে দেখি সামনে সুগা দাঁড়িয়ে ডক্টরের সাথে কথা বলছে। তাই তো সুগার সামনে গিয়ে কান্না করে বলে ওঠে, সুগা ভাইয়া, জাঙ্কুক কোথায়? আমি তাকে দেখতে পারছি না কেন? সে ঠিক আছে তো? প্লিজ আমাকে তার কাছে নিয়ে যাও। রিল্যাক্স বে, জাঙ্কুক ঠিক আছে, এই তো সামনের রুমেই আছে। আমি নিয়ে যাচ্ছি। সুগা থেকে জাঙ্কুকের কেবিনে নিয়ে গেল। কেবিনে জাঙ্কুকের পাশে জিন বসে আছে। তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আরএম তাকে সান্ত্বনা দিচ্ছেন। তখন থেকে ভেতরে আসতে দেখে আরএম জিনকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। ভেতরে গিয়ে জাঙ্কুককে দেখা মাত্রই তার বুকের ভেতরটা স্যাঁত করে উঠল। জাঙ্কুকের মাথায় ব্যান্ডেজ, হাত ছিলে গেছে অনেকটা, পায়েও ব্যথা পেয়েছেন। এই জাঙ্কুকের একটু সামনে যেতেই জাঙ্কুক চোখ মেলে তার দিকে তাকালো। জাঙ্কুকের এভাবে তাকানো দেখে তিনি নিজেকে আর নিয়ন্ত্রণ রাখতে পারল না। ছুটে গিয়ে জাঙ্কুকের বুকে আছড়ে পড়ল। তাতে জাঙ্কুক এক হাত দিয়ে তাকে জড়িয়ে নিল। আর তার চোখের পানি ধরে রাখতে পারল না, হাউমাউ করে কেঁদে দিল। তখন জাঙ্কুক তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান্না করছো কেন? এই দেখো, আমি একদম ঠিক আছি। তে মাথা উঠিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক একটু হাসলো। তে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে জাঙ্কুকের কপালে একটা চুমু এঁকে দিল। আপনার কিছু হলে কিভাবে থাকবো আমি বলুন? আপনার এই অবস্থা আমার সহ্য হচ্ছে না তো। আরে পাগলি, তেমন কিছুই হয়নি, শুধু একটু ছিলে গেছে। কান্না করে না জান। পরের দিন বিকেলে জাঙ্কুকের রিলিজ দেওয়া হলেও জাঙ্কুক বাসায় না ফিরে জেহপের বাসায় চলে যায় সুবিনকে নিয়ে। এই হাজার আপত্তি মিনতি করার পরও থেকে সাথে নিল না। ঘরে বসে ড্রিঙ্ক করছিল জেহপ। তখন জাঙ্কুক সুবিনকে নিচে অপেক্ষা করতে বলে আস্তে আস্তে জেহপের ঘরের দিকে আগালো। জেহপের ঘরের দরজা খুলতেই মদের বিশ্রী গন্ধ তার নাকে এলো। কিন্তু এই সময় সে রাগারাগি করতে আসেনি, সে তার প্রশ্নের উত্তর নিতে এসেছে। সে জানতে চায় কি তার অপরাধ, যার জন্য তার বেস্ট ফ্রেন্ড তার শত্রু হয়ে গেল। জাঙ্কুককে নিজের বাসায় আসতে দেখে জেহপ একটা ভিলেন হাসি দিয়ে সামনে ফিরে বলল, বেঁচে আছিস তাহলে? তবে আমি জানতাম তুই বেঁচে থাকবি। অ্যাক্সিডেন্টটা অতটাও গুরুতর ছিল না। তোর সাথে আমার কথা আছে জেহপ। কথা? সত্যি? আমার সব কেড়ে নিয়ে আজ এত বছর পর আমার সাথে কথা বলতে এসেছিস? দেখ জেহপ, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা কথা বলে সেটা ক্লিয়ার করতে পারি।
আসলে জাঙ্কুক, আমার বোনকে খুন করে এখন বলছিস এটা ভুল বোঝাবুঝি? কি বলছিস তুই? আমি যিশুর সাথে কি করেছি? বাহ জাঙ্কুক বাহ, তুই যিশুর সাথে কি করেছিস সেটা আবার আমাকে জিজ্ঞেস করছিস? দেখ, যেই হোক কথা পেঁচানো বন্ধ করে ক্লিয়ার করে বল, কি বলতে চাইছিস? তোর একদমই লজ্জা নেই না জাঙ্কুক? তুই আমার সাথে আমার বোনের সাথে তোর সাথে ধোঁকা করেছিস। তুই বিবাহিত থাকার সত্ত্বেও যিশুর সাথে ভালোবাসার নাটক করে ওকে ভোগ করেছিস। যখন যিশু অন্তঃসত্ত্বা হয়ে গেছে তখন ওকে যেই হোক আর কিছু বলতে পারলো না। তার আগে জাঙ্কুক যেই হোপের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। যেই হোক নেশাগ্রস্ত থাকায় চরটা সামলাতে না পেরে কিছুটা দূরে ছিটকে পড়ল। রাগে জাঙ্কুকের কপালে রক ফুলে উঠেছে, চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। এত বাজে কথাটা তোর মুখে একবারও আটকালো না? যিশুকে আমি সবসময় আমার বোনের মতো দেখেছি, আর তুই কিনা জিমিনা যিশু আমার কাছে এক সমান ছিল সব সময়। তুই খুব ভালো করে জানিস আমি তোকে কতটা ভালোবাসি, আর ছোট থাকতেই ওকে বিয়ে করেছিলাম। আমার জীবনে তোর ব্যতীত দ্বিতীয় কোনো মেয়ে না কোনোদিন ছিল, আর নাই কখনো আসবে। তাহলে তুই বলছিস আমার বোন মারা যাওয়ার আগে সব মিথ্যে বলে গেছে? ওর শেষ চিঠির প্রতিটি লেখা মিথ্যে ছিল? মানে মানে এইটাই 3 বছর আগে আমার বোন তোর জন্য মারা গিয়েছে, আর মারা যাওয়ার ঠিক 1 মাস পর আমি ওর রুম থেকে এই চিঠিটা পেয়েছি। নে পড়ে দেখ। চিঠিটা জাঙ্কুকের মুখে ছুড়ে দিল। 3 বছরের চিঠিটা বেশ পুরনো হয়ে গেছে, কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যেই হোক খুব যত্ন করে রেখেছিল। জাঙ্কুক চিঠিটা পড়ল, কিন্তু চিঠির লেখার কথাগুলো তার বিশ্বাস হচ্ছে না। যিশুকে সে সবসময় ছোট বোনের মতো দেখেছে। সেই যিশু কেন তার নামে এত বড় অপবাদ দেবে, তাও মৃত্যুর আগ মুহূর্তে? জাঙ্কুক চিঠিটা হাতে নিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না নিজেকে সৎ কিভাবে প্রমাণ করবে। জাঙ্কুককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে যেই হোক ঢুলু ঢুলু পায়ে আলমারি খুলে একটা বক্স বের করল। বক্সটা নিয়ে এসে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। জানিস জাঙ্কুক, এই বক্সটা যিশুর ছিল, কখনো আমাকে হাতও দিতে দেয়নি। এই 3 বছরে আমি একবারের জন্য খুলে দেখিনি। দেখ যেই হোক, আমি সত্যিই জানি না যিশু চিঠিতে এমনটা কেন লিখেছে, কিন্তু বিশ্বাস কর ভাই, আমি কিছুই করিনি। যেই হোপের হাত ধরে ঝাঁকি দিয়ে কথাটা বলল। যেই হোপ ড্রাঙ্ক ছিল, তাই হাতে ঝাঁকি লাগাতে তাল সামলাতে না পেরে হাত থেকে বক্সটা পড়ে ভেঙে যায়। তাতে জাঙ্কুক খানিকটা অপ্রস্তুত হয়ে বক্সের জিনিসগুলো উঠাতে থাকে। যেই হোপ জাঙ্কুকের উপর আরো বেশি রেগে যায়। যেই জাঙ্কুককে কিছু বলতে যাবে তখনই দেখে জাঙ্কুকের হাতে একটা ছবি। ছবিটা দেখে যেই হোপ অবাকের চরম আকাশে পৌঁছে যায়। এটা তো তারই ম্যানেজার কায়ের ছবি, কিন্তু কায়ের ছবি যিশুর কাছে ছিল কেন? ভাবতেই তাড়াতাড়ি করে জিনিসগুলো ঘাঁটতে থাকে। সেখানে কিছু কার্ড আর একটা ডায়েরি ছিল। কার্ডগুলো দেখা মাত্রই তার মাথাটা চক্কর দিয়ে ওঠে। নিজের সন্দেহ নিশ্চিত করার জন্য ডায়েরিটা খুলে পড়তে শুরু করে। ডায়েরিটা পড়া মাত্রই তার চোখ বড় বড় হয়ে যায়। জাঙ্কুক যেই হোপের অবস্থা বুঝতে না পেরে যেই হোপের হাত থেকে ডায়েরিটা নিয়ে নেয়। সে নিজেও সেগুলো পড়ে অবাক। তার মানে ওই চিঠির সব মিথ্যে ছিল, তাই ইচ্ছে করে নিজেকে বাঁচানোর জন্য তোর নাম দিয়েছে। জাঙ্কুক ঠিক কিভাবে যেই হোপকে সামলাবে বুঝতে পারছে না, তাই যেই হোপের কাঁধে হাত রাখলো। তখন যেই হোপ জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমি জানি আমি যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করা তোর পক্ষে সম্ভব নয়, তবুও বলছি পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি বন্ধু হয়ে তোর সাথে যা করেছি সেটা শত্রুরাও করে না। আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই। তুই কি পাগল হয়ে গিয়েছিস? তুই আমার ভাই, তোর আমার কাছে ক্ষমা চাইতে হবে কেন? একটা ভুল বোঝাবুঝি ছিল জাস্ট, এখন সেই ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেছে। আমাদের মধ্যে এই সরিটরি কখনো ছিল না, আর আসবেও না। যেই হোপ আবারও জাঙ্কুককে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিল। জাঙ্কুক সোবিনের সাহায্য নিয়ে যেই হোপকে ওদের সাথে নিয়ে এলো। এমনিতেই যেই হোপ ড্রিঙ্ক করেছে, তার উপর এই অবস্থা, তাকে একা ছাড়ার ঝুঁকি জাঙ্কুক নিল না। বেলকুনিতে দাঁড়িয়ে আছে যেই হোপ, অপরাধবোধ কাজ করছে তার মনে। একটা ভুল বোঝাবুঝির জন্য অনেকগুলো মানুষের সাথে সে অন্যায় করে ফেলেছে। তার বেস্ট ফ্রেন্ডের ভালোবাসা কেড়ে নিতে চেয়েছিল। যেই মেয়েটা তাকে পাগলের মতো ভালোবাসে সেই লিসাকে কতই না অবহেলা করেছে। যেই হোপ আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, তখন পিছন থেকে জাঙ্কুক এসে যেই হোপের কাঁধে হাত দিয়ে বলল,
জীবনে এমন অনেক কিছু হয় যা আমরা চাই না, সবটা আমাদের হাতে থাকে না। যা হয়েছে সব ভুলে যা, এসব ভুলে জীবনটা নতুন করে সাজা। লিসা তোকে সত্যিই অনেক ভালোবাসে। জাংকুকের কথায় যেই হোক সেই আগের ভঙ্গিমায় আকাশের দিকে তাকিয়ে থেকে বলল, আমি জানি কোথাও না কোথাও আমিও লিসাকে অনেক ভালোবাসি, কিন্তু এতদিন আমার কাছে লিসার থেকে আমার প্রতিশোধটাই বেশি বড় ছিল। যা হয়েছে সব ভুলে যা, তোদের সম্পর্কটাকে নতুন করে সাজিয়ে নি। কিন্তু লিসার সাথে আমি অনেক অন্যায় করেছি, ও কি আমাকে মেনে নেবে? চেষ্টা করে দেখতে ক্ষতি কি, ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে দেখ, ঠিকই ধরা দেবে। কেটে গেল 2 দিন। জাংকুক কিছুটা সুস্থ। আজ জিমিনকে দেখতে এসেছে সুগার বাবা মা। তাদের সামনেই বসে আছে জিমিন, মনে মনে সে লুঙ্গি ডান্স দিচ্ছে, কিন্তু বাইরে বেশ ইনোসেন্ট লুক নিয়ে বসে আছে। এদিকে জাংকুক বারবার আরসুকিটির দিকে তাকাচ্ছে। আজ 2 দিন ধরে সে তার বউটার আদর পাচ্ছে না। জাংকুককে বারবার এভাবে তাকানোতে তার বেশ অস্বস্তি লাগছে। অস্বস্তি নিয়ে জুস সাপ করছিল। এমন সময় জাংকুক একটা চোখ মারায়, এর হাত থেকে জুসটা সুগার উপর পড়ে যায়। সরি সরি ভাইয়া, আমি দেখতে পাইনি। জিমিন, তুমি সুগা ভাইয়াকে একটু ওয়াশরুমে নিয়ে যাও তো। জিমিন তো এক পায়ে রাজি, সে সুগাকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। সুগা ফ্রেশ হয়ে বের হতেই জিমিন সুগাকে জড়িয়ে ধরে বলল, কি মিস্টার জামাই, বলেছিলাম না আমি আপনারই বউ হব, দেখলেন তো হয়ে যাচ্ছি। এই কি করছো কি, কেউ আসলে দেখে ফেলবে তো, সাইকোগিরি বন্ধ করে ছাড়ো বলছি। সুগার কথায় জিমিনের বেশ রাগ হলো। কি বললে, আমি সাইকো? দাঁড়াও দেখাচ্ছি তোমাকে সাইকো কাকে বলে। বলি ওয়াশরুমে টেনে নিয়ে দরজা ভেতর থেকে লক করে সুগার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। জিমিনের এমন কাণ্ডে সুগার চোখ বড় বড় হয়ে গেছে। জিমিন যে এমন একটা কাজ করবে তার ধারণার বাইরে ছিল। বেশ কিছুক্ষণ কিস করার পর জিমিন সুগাকে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো। তারপর সুগার দিকে তাকাতেই দেখলো সুগার ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। এবার যেন জিমিনের লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। গালে 2-1টা চুমু দেওয়া তবুও চলে, কিন্তু এভাবে হুট করে লিপ কিস করে ফেললো সে। লজ্জায় তার পুরো মুখ লাল হয়ে গেছে। তাই কিছু না বলে এক দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে নিচে চলে এলো। সুগা এখনো ফিরে আসছে না বলে জাংকুক সুগাকে ডেকে আনতে উপরে চলে গেল, কিন্তু গিয়ে দেখে সুগা এখনো ওয়াশরুমের ভেতরে দাঁড়িয়ে আছে। সুগা, কি হয়েছে তোমার, এভাবে দাঁড়িয়ে আছো কেন, কোনো প্রবলেম হয়েছে? জাংকুকের ডাকে সুগার হুঁশ ফিরল। কোনোরকম নিজেকে সামলে সামনে তাকায়। সুগার দিকে তাকাতেই জাংকুকের চোখ বড় বড় হয়ে যায়। জাংকুকের এই অবস্থা দেখে সুগা অনেকটা ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে জাংকুক আবার দেখে ফেললো কিনা, কিন্তু এরপর জাংকুক যা বললো তাতে সুগার মনে হচ্ছে এখন যদি মাটি ভাগ হয়ে তাকে ভেতরে নিয়ে নিত তাহলে লজ্জা কিছুটা হলেও কমতো। এই নাও রুমাল, ঠোঁটে লিপস্টিকটা মুছে নাও, বাইরে আমার আর তোমার বাবাও বসে আছেন। সুগার কি বলবে, তাই রুমালটা নিয়ে লিপস্টিক পরিষ্কার করছে আর লজ্জায় লাল হচ্ছে। সুগার নিচে আসতেই 2 পরিবার মিলে সুগার জিমিনের বিয়ের তারিখ পাকা করে ফেলল। জাংকুক কিছুটা সুস্থ হলেই ধুমধাম করে বিয়ে পড়ানো হবে। একটা 5 স্টার হোটেলের টেরেসে দাঁড়িয়ে আছে লিসা। আননোন নাম্বার থেকে তাকে কেউ একজন কল করে জরুরি ভিত্তিতে এখানে ডেকেছে, কিন্তু কোথাও কেউ নেই। টেরেসের ডেকোরেশন দেখে মনে হচ্ছে এখানে কোনো পার্টি আছে। খুব সুন্দর ডেকোরেশন, সবথেকে বেশি নজর কাটছে তার হোয়াইট লিলিগুলো, লিসার ফেভারিট ফুল এগুলো। কিন্তু ডেকোরেশনটা নজর কাড়া হলেও তার মনে শান্তি নেই। যেই হোপের করা ব্রেকআপ সে মেনে নিতে পারছে না। তার জীবনে প্রথম ভালোবাসা যেই হোপ, আর এই যেই হোপই তাকে ধোকা দিয়েছে। বেশ কিছুক্ষণ হয়ে গেল লিসা দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ না আসাতে সে খুব বিরক্ত নিয়ে চলে আসতে নিলেই কেউ একজন তার হাত টেনে ধরল। পিছনের দিকে ঘুরতেই দেখতে পাই যেই হোপ হাঁটুতে ভর দিয়ে বসে আছে ফিল্ম স্টাইলে। যেই হোপকে এভাবে দেখে লিসা বেশ অবাক হলো। লিসাকে আরো বেশি অবাক করে যেই হোপ বলল, জানি না তোমার ক্ষমা পাওয়ার যোগ্য কিনা, তবুও বলবো সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অবহেলা করেছি তোমাকে, কিন্তু বিশ্বাস করো এই সব কিছুর মাঝেও আমি তোমাকে ভালোবাসি। আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম, কোনটা সঠিক কোনটা ভুল কিছুই বুঝতে পারিনি। কিন্তু বিশ্বাস করো লিসা, এখন আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আমার কাছে ফিরে আসো। ক্ষমা না করতে পারলে আমাকে শাস্তি দাও, তবু আমার জীবনে ফিরে আসো। আই নিড ইউ লিসা। লিসা কি বলবে বুঝতে পারছে না, তার চোখ টলমল করছে।
তাই এক ছুটে এসে জেইহোপের বুকে আশ্রয় পড়ে কান্না শুরু করে দিল। জেইহোপ পরম আবেশে লিসাকে বুকে জড়িয়ে নিল। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। আজ জিমিন, সুগা আর জেইহোপ লিসার বিয়ে। সবাই আনন্দ ফুর্তিতে মেতে আছে, আর তে পড়েছে বিশাল ঝামেলায়। সকাল থেকে বমি আর মাথা ব্যথা। বর যাত্রীরা এসে পড়বে, তাই কোনো মতে একটা শাড়ি পরে না সেজে নিচে নেমে এলো। ভাবলো জাঙ্কুকে বলা প্রয়োজন, তাই জাঙ্কুকের সামনে যে কিছু বলবে তার আগে মাথা ঘুরে নিচে পড়ে গেল। জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালে পেল। জাঙ্কুক তার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আশেপাশে আর কেউ নেই। ভাবলো হয়তো বাসায় বিয়ে, তাই আর কাউকে জানায়নি। জাঙ্কুকের 2 চোখ টলমল করছে। এর জ্ঞান ফিরতে জাঙ্কুক অস্থির হয়ে তাকে জড়িয়ে ধরে বলে, আজকে আমি অনেক খুশি, অনেক বেশি। আই লাভ ইউ তে। আজ তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখ দিয়েছো, বাবা হওয়ার সুখ। জাঙ্কুকের কথা শুনে তার এই মুহূর্তে ঠিক কিভাবে রিয়েক্ট করা উচিত বুঝতে পারল না। তারপরে কোনো মতে বলে উঠল, আমি মা হব। হ্যাঁ কলিজা, তুমি মা হবে আর আমি বাবা। বলে তের কপালে একটা চুমু এঁকে দিয়ে বুকে জড়িয়ে নিল। এবার তেও তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। তের চোখে পানি, কিন্তু কষ্টের নয়, মা হওয়ার আনন্দের। রাত 1টা, জাঙ্কুক বেলকনিতে দাঁড়িয়ে আছে। তখন তে গিয়ে পিছন থেকে তাকে জড়িয়ে ধরল। জাঙ্কুক মুচকি হেসে তের হাত ধরে তার সামনে এনে গলায় মুখ গুজে দিল। তখন তে জাঙ্কুকের কানে কানে বলল, আপনাকে অনেক ভালোবাসি জাঙ্কুক। সে ছোট্টবেলা থেকে ভালোবাসি। যখন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি জিনিস, তখন থেকে আপনাকে ভালোবেসেছি শুধু। এর কথায় জাঙ্কুক বেশ অবাক হলো। ছোটবেলা থেকে মানে? হ্যাঁ, ছোটবেলা থেকে আমার সব মনে পড়ে গেছে। আপনার আর আমার বিয়ে, ভালোবাসা, আলাদা হওয়া সব কিছু। কি সত্যি? হ্যাঁ সত্যি। আমি সরি জাঙ্কুক, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। এভাবে বলছো কেন? তুমি কিছু করনি, তোমার জন্য কিছুই হয়নি। উল্টো আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে জোর করে তোমার সাথে। আর বলতে পারলো না, তে থামিয়ে দিল। আর কিছু বলবেন না, আপনি যা করেছেন আমাকে পাওয়ার জন্যই করেছেন। আমি আপনার বিবাহিত স্ত্রী, আমার উপর আপনার হক ছিল। আমি আপনাকে অনেক কিছু বলেছি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর থেকে শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে কপালে পরশ এঁকে দিল। তখন তে জাঙ্কুকের হাতে তার গিটারটা ধরিয়ে দিয়ে একটা গান শোনাতে বলল। জাঙ্কুক থেকে এক নজর দেখে গিটারে সুর তুলল। গান শেষ হতেই জাঙ্কুক থেকে করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর নিজের ভর তীর উপর ছেড়ে দিয়ে ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। জাঙ্কুক তীর ঠোঁটে স্বাদ নিচ্ছে, আর তে তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। কিছুক্ষণ বাদে জাঙ্কুক তীর ঠোঁট ছেড়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল, আর ভেসে গেল ভালোবাসার সাগরে।